শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বৌদ্ধভূমি স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়েরবাজার ও মিরপুরের সর্বস্তরের মানুষের ঢল। গণতন্ত্র হত্যা ও জনবিচ্ছিন্নতার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাংলাদেশ ভারতের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক শক্তি। মত ভারতীয় বিশিষ্টজনদের প্রভাব পড়বে দুই দেশই সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার তাগিদ। আশুগঞ্জে মেঘনা তীরের জেটিঘাটের কারণে ঝুঁকিতে দুই বিদ্যুৎ কেন্দ্র। পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে ভারী মালামাল নিয়ে যাতায়াত করছে শত শত ট্রাক, অপসারণের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ছাত্র প্রতিনিধি এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। পরে আইন উপদেষ্টা বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতা ২৪-এর গণ অভ্যুত্থান। বিগলের করুণ সুরে ভেসে উঠছে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মৃতি। ১৯৭১ সালের এই দিনে বাংলাকে মেরুদণ্ড ভাঙা জাতিতে রূপান্তর করার নীল নকশা করেছিল পাকিস্তানি হানাদার আর তাদের দস্যুরা। ভোরের আলো ফোটার পরপরই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধায় অংশ নেন। পরে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। দরজায় ঠক ঠক শব্দ পড়ার পর বাংলার যে মেধাবী সন্তানরা সেদিন ঘর থেকে বেরিয়েছিলেন, তারা আর কখনো ঘরে ফেরেননি। তবে তাদের সাহস, মেধা আর স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনও পুরো জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে। প্রতি বছর বিষাদের চিহ্ন নিয়ে ঘুরে ফিরে আসে ১৪ ডিসেম্বর। মুক্তির মন্দির ও সোপানো তলে যাদের প্রাণ বলিদান গেছে, অশ্রু জলে তাদের স্মৃতি লেখা থাকবে বাংলার মানুষের মনে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা আর গণহত্যার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন বক্তব্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৈষম্য দূর করতে কাজ করছে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেছেন, ৭১-এর শহীদেরা যে উদ্দেশ্যে দেশের জন্য জীবন দিয়েছিলেন, একই উদ্দেশ্যে ছাত্র জনতাও জীবন দিয়েছে ২০২৪-এ।
জনমানুষের এই ত্যাগ যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতন্ত্রকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেই সঙ্গে এই শপথ নিয়েছি যে আমরা আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্যে, জাতির জন্যে, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। 1971 সালের এই দিনে বেছে বেছে এদেশের শিক্ষক, চিকিৎসক, লেখক, শিল্পী ও সাংবাদিক সহ বাঙালি জাতির সূর্য সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। স্বজনরা বলছেন, হত্যাকাণ্ডে জড়িতরা আদালতে দোষী সাব্যস্ত হলেও রায় কার্যকর না হওয়া হতাশাজনক। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরামর্শ দিয়েছেন ইতিহাসবিদরা। ওমর ফারুকের ছবিতে আরও জানব শাকির আহমেদের রিপোর্ট। নিষ্পলক তাকিয়ে ছবিতে প্রতিনিয়ত বাবাকে খুঁজে ফেরেন শহীদ মনির চৌধুরীর সন্তান আসিফ মনির। আলমারিতে আছে বাবার লেখা বই, হাতের পাশেই ব্যবহৃত টেলিভিশন সহ অনেক কিছুই, শুধু বাবা নেই। তাই এখনো তাকে তাড়িয়ে বেড়ায় বাবার অসংখ্য স্মৃতি। 1971 সালের 14 ডিসেম্বর দুপুরে রাজধানীর সেন্ট্রাল রোডের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য এই শিক্ষক, নাট্যকার ও ভাষাবিদকে। পরে অজ্ঞাত স্থানে নির্মম নির্যাতন শেষে হত্যা করা হয়। বারবারই বলছিল যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। এরকম যখন কয়েকবার বলছে, একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে বলেছে, তোমরা যে যেতে বলছো তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? তো এই ওয়ারেন্টের কথা শোনার সাথে সাথেই একজন তরুণ, তারা একটু শালের মতো পেঁচানো ছিল, ঝট করে শালটা সরিয়ে দেখা গেল তার হাতে একটা বন্দুক, আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরলো। শুধু মনির চৌধুরী নন, 71-এ বিজয়ের 2 দিন আগে নিশ্চিত পরাজয় জেনে অধ্যাপক আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, খ্যাতিমান চিকিৎসক ডাক্তার আলিম চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, সুরকার আলতাফ মাহমুদ সহ বাঙালির অসংখ্য সূর্য সন্তানকে ধরে নিয়ে যায় আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীরা। ইতিহাসবিদরা বলছেন, বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে নেতৃত্ব শূন্য করতেই ঘাতকরা এই ঘৃণ্য হত্যাকাণ্ডে মেতে ওঠে। একটাই লক্ষ্য ছিল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেন বুদ্ধিবৃত্তিকভাবে একটা নেতৃত্ব শূন্য অবস্থানে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের রায় হলেও এখনো সবার দণ্ড কার্যকর হয়নি। বধ্যভূমিতে এসে এখনো হারানো স্বজনের অস্তিত্ব অনুভব করেন পরিবারের সদস্যরা। শুধু এই রায়ের বাজার বধ্যভূমি নয়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বধ্যভূমি চিহ্নিত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মেধার চর্চার পাশাপাশি মননশীলতার মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে সার্থক হবে শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মদান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা বিষয়ক যে অনুষ্ঠানটি হচ্ছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটু বিলম্বিত হওয়ার কারণে আপনাদের কাছে প্রথমে একটু দুঃখ প্রকাশ করি। রাজশাহীতে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, সেই রাজশাহী বিভাগের সকল শহীদদের আর্থিক অনুদান দেওয়া হবে আজ, এবং মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 12:30টায়। এখানে সকাল 9টা থেকেই আয়োজন শুরু হয়েছে এবং যারা শহীদি পরিবারের স্বজনরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা সকাল 9টায় আসার পর তারা নিবন্ধন শেষ করে এখন মূল আয়োজনের জন্য অপেক্ষা করছেন। এই প্রোগ্রামে যোগ দিবেন জুলাই
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি 46টি পরিবারের সদস্যদেরকে চেক হস্তান্তর করবেন এবং তাদেরকে প্রত্যেক পরিবারকে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে। আমরা যারা শহীদ হয়েছেন সেই সব পরিবারের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের স্বজন হারানোর মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা একটি নতুন বাংলাদেশ দেখতে চান এবং তারা বারবার যেটি বলছেন যে তাদের স্বজন হারানোর বেদনার চেয়ে এখন তাদের সবচেয়ে বড় প্রত্যাশা যেটি সেটি তারা চান যে তাদের চোখের সামনেই খুব দ্রুত যেন যারা হত্যা করেছেন সেই স্বৈরাচারী সরকারের যারা অনুগত ছিলেন তাদের বিচার তারা দাবি করছেন। তারা বলছেন যে তারা এই বিচারকে এখন সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এমন রয়েছে যে তাদের পরিবারের একমাত্র ব্যক্তি, উপার্জনক্ষম ব্যক্তি এবং একমাত্র সন্তান এই আন্দোলনে নিহত হয়েছেন এবং তাদের পরিবার চালাতে তারা হিমশিম খাচ্ছেন, আর্থিক কষ্টে রয়েছেন। এই অনুদান তাদের কিছুটা হয়তো ভালো রাখবে, কিন্তু তারা বারবার যেটি বলছেন যে সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেই সঠিক তদন্ত এবং বিচার যেন হয়। আপনাকে জানিয়ে রাখি যে মূল 12টায় সার্জিস আলম আসবেন, আলোচনা অনুষ্ঠান শেষ হবে এবং তিনি প্রত্যেক পরিবারের কাছে চেক দিবেন। রাজশাহী বিভাগে 63 জন নিহত হয়েছেন ছাত্র জনতার আন্দোলনে, সেটি বলছেন এই ফাউন্ডেশনের হিসেব এবং তারা বলছেন যে তারা যাচাই বাছাই করে 46 জনকে আজ এই তালিকা তাদের যে চেক সেটি হস্তান্তর করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা রাজশাহী শিল্পকলা একাডেমিতে ছিলাম, যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই হয়েছে জুলাই অভ্যুত্থান। রায়ের বাজারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেছেন আগতরা। তারা বলেছেন ৭১-এ জাতিকে মেধাশূন্য করার ভয়াবহ নীল নকশা এঁকেছিল পাকিস্তানিরা। বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে আজও শহীদ পরিবার। পুরনো ক্ষত না শুকাতেই জুলাই গণঅভ্যুত্থানে আবারও একবার গর্জে উঠেছিল বাংলার সাহসী সন্তানরা। শহীদদের প্রতি সম্মান রেখে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে প্রত্যাশা তরুণ ও বয়োজ্যেষ্ঠদের। ব্যক্তিগত শ্রদ্ধার জায়গা ওনাদের জন্য সেটা প্রকাশ এবং পরবর্তী প্রজন্মকে আমি মনে করি যে আমি যদি আমার সন্তানকে এটি বলে না যাই, পরিচিত করিয়ে না তুলি তাদের মধ্য দিয়ে, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কখনো প্রকাশ হবে না বলে আমরা ব্যাখ্যা করতে পারবো না তাদের আত্মত্যাগের কথা। সারা বাংলাদেশে যে বুদ্ধিজীবী মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এই তাগিদে আমরা যে বর্তমান প্রজন্ম বা আমরা যে মানুষ এই স্বাধীনতা ভোগ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিতি। আমাদের শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সকল ইতিহাসগুলো যেন সঠিকভাবে জানে। শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ জানাতে এই মুহূর্তে রায়ের বাজার বধ্যভূমিতে আছেন শাকির আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। 1971 সালের 14ই ডিসেম্বর জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ নামক যে ভূখণ্ড সৃষ্টি হয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এটার পেছনে যে নেপথ্যে কারিগর যারা ছিলেন সেই শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য পুরো জাতি কিন্তু আজ তাদের যে বধ্যভূমিগুলো রয়েছে, অর্থাৎ এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পর যেখানে ফেলে রাখা হয়েছিল সেই জায়গাগুলোতে শ্রদ্ধা নিবেদন করছে। তার এই ধারাবাহিকতায় রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি, যেটিতে আসলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কেন্দ্রে নির্যাতন সহ বিভিন্ন টর্চার সেলে নির্যাতনের পর মহান মুক্তিযুদ্ধের এই পিছনের কারিগরদেরকে যেখানে ফেলে রাখা হয়েছিল, সেই তাদের রায়ের বাজার বধ্যভূমিতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। এবং আমরা দেখতে পেয়েছি এখানে এসেছেন মুক্তিযোদ্ধারা, পাশাপাশি
পাশাপাশি এসেছেন বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সবাই কিন্তু বলেছেন যে 1971 সালের 14ই ডিসেম্বর এই জাতির সূর্য সন্তানদেরকে যদি হত্যা করা না হতো তাহলে অনেক আগেই বাংলাদেশ আরও একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতো। অর্থাৎ বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্যই আসলে পরাজিত শক্তি বা পাকিস্তানি প্রেতাত্মারা এই ধরনের হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পাশাপাশি তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের যে বিচারিক প্রক্রিয়া সেটি অনেক দীর্ঘসূত্রতা রয়েছে, খুব দ্রুততার সঙ্গে সেটি সম্পন্ন করার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন যে 1971 সালের চেতনায় উজ্জীবিত হয়ে এই যে বুদ্ধিজীবীদের যে প্রেরণা, সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে পরবর্তীতে বাঙালি জাতি কিন্তু যে কোনো সংকট, দুর্যোগ, দুর্বিপাকে কিন্তু তারা গর্জে উঠেছে, অন্যায় বৈষম্যের বিরুদ্ধে তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, প্রতিবাদ প্রতিরোধে সক্রিয় হয়েছে। এবং এই প্রতিবাদ প্রতিরোধ সহ সবগুলো গণ অভ্যুত্থানের পিছনেই কিন্তু 71 সালের সেই যে শক্তি, অর্থাৎ 71-এর যে চেতনা, সেটি কাজ করেছে। এবং আজ যে সকল মুক্তিযোদ্ধারা এখানে এসেছিলেন তারা কিন্তু বলেছেন যে এই শহীদ বুদ্ধিজীবীদের যে চেতনা রয়েছে, পাশাপাশি তাদের যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যে প্রক্রিয়া রয়েছে সেটিতে তরুণরা নেতৃত্ব দেবে, পাশাপাশি পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবরাখবর। ঢাকা নয়াদিল্লি শীতল সম্পর্ক দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক দৃষ্টিতে নয়, বরং দুদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবিও জানাচ্ছেন ভারতীয়রা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্য জানাচ্ছেন বিস্তারিত। ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে, এটা আমাদের কাছে একদম কাম্য নয়। দুদেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন, এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স, অর্থাৎ টিকে থাকাটাই হচ্ছে একটা বড় জিজ্ঞাসা চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন, এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। বিভিন্ন মিডিয়াকে যে এইটা নিয়ে এমনভাবে হাতড়ানোর, যে মানুষকে একেবারে উত্তেজিত করার, এবং আবার বলছি, উত্তেজনা থামানো প্রয়োজন। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছে চিকিৎসা করবে। ভারত বাংলাদেশের মাঝে প্রতিদিন 5 থেকে 6,000 পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানেই ধাক্কা পড়েছে ভারতের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার বাণিজ্যের খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীর ইজারা নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জেটি ঘাট। প্রতিদিন জেটিগামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে আশুগঞ্জের 2 পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করছে, আর এতে ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের 2টি। ঝুঁকি বিবেচনায় শীঘ্রই ঘাটটি অপসারণের জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিএডব্লিউটিএ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। তবে ইজারাদারের দাবি শর্তানুযায়ী ঘাট স্থাপন করেছেন তারা। হৃদয় পলের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। 2024-25 অর্থ বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর প্রান্তে মেঘনার তীর ইজারা দেয় বিএডব্লিউটিএ। এই সুযোগে সেখানে জেটি নির্মাণ করেছেন ইজারাদার মোহাম্মদ শাহজাহান সিরাজ। প্রতিদিন ঘাটটিতে কার্গো জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এদিকে জেটিগ্রামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির 2টি পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করে। এতে সড়কের নিচে থাকা পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ, র ওয়াটার পাইপ, ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ, খাবার পানি পাইপলাইন ঝুঁকিতে পড়েছে।
গত 1 ডিসেম্বর পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করলেও কোনো সুরা হয়নি। যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধের সংখ্যা তৈরি হয়েছে। নদীপথে আমাদের ক্যারিং চার্জটা কম, সেই সুবাদে আমরা লাইটারগুলো এদিকে আনি। বিকল্প একটা ঘাট তৈরি, একটা চাহিদা তৈরি হয়েছে, এটা জাস্ট সংস্কার করা হয়েছে যাতে ব্যাপারীগুলো দানা আনলে যাতে নষ্ট না হয়। জেলা প্রশাসকের নদীরক্ষা মিটিংয়ে আমরা উত্থাপন করব এবং জাতীয় নদীরক্ষা কমিশন বরাবর আমরা আবেদন প্রেরণ করব এবং এই বিআইডব্লিউটির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দখলদারদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়। বিআইডব্লিউটিএ বলছে নদীর তীর ইজারা দেওয়া হলেও ঘাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। ঘাট অপসারণের জন্য এরই মধ্যে জেলা প্রশাসক, আশুগঞ্জ থানা এবং ইজারাদার সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। যেহেতু এটা কেপিএ প্রতিষ্ঠান, তার পাশে এই ধরনের কোনো স্থাপনা হতে পারে না। আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকেও এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। এই কারণেই আমরা তাদেরকে থানায়, আমি সেই ইজারাদারকেও চিঠি দিয়েছি এটা অপসারণ করার জন্য। তবে ইজারাদারের দাবি ইজারা শর্ত অনুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে। আর জেলা প্রশাসক জানান ঘাটটি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটির কাছ থেকে যে ইজারা নিয়েছে আমরা বিধি মোতাবেক কাজ করতেছি। বিআইডব্লিউটির সাথে কথা বলেছি, তো ওরা বললো যে স্যার আমরা কোনো লিস্ট দেইনি। ইন দ্যাট কেস এটা অতি সত্বর আমরা এটা ভাঙার চেষ্টা করব, ভাঙবো আর কি। আশুগঞ্জ ভৈরব সেতু এলাকার আশুগঞ্জ প্রান্তে অন্তত 20টি স্থানে একইভাবে ঘাট তৈরি করা হয়েছে। এসব ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা ইজারা আদায় করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন সময় সংবাদ। বিপিএল ফুটবলের খবর। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে আজ মাঠে নামতে যাচ্ছে দুই জায়ান্ট আবাহনী মোহামেডান। কুমিল্লার শহীদ বীরেন্দ্রনাথ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। প্রিমিয়ার লিগে এবারে দুই দলের অবস্থান একেবারে দুই মেরুতে। দেশি বিদেশিদের সমন্বয়ে দারুণ এক টিম সাদা কালোরা। আলফাজ আহমেদের কোচিংয়ে নবযাত্রা চলছে মোহামেডানের। ইতিমধ্যে বসুন্ধরা কিংসকে হারিয়ে বড় চমক দিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। অন্যদিকে কিছুটা ব্যাকফুটে আবাহনী। বিপিএল শুরুর পর এবারই প্রথম কোনো বিদেশি ফুটবলার নেই আকাশী নীল শিবিরে। তবে চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচই জয় তুলে নিয়েছে তারা। সেই ধারাবাহিকতা মোহামেডানের বিপক্ষে ধরে রাখতে চায় মারুফুল হকের শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বধ্যভূমি স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রায়ের বাজার ও মিরপুরে সর্বস্তরের মানুষের ঢল। গণতন্ত্র হত্যা ও জনবিচ্ছিন্নতার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিভিন্ন দলের। এই ছিল এখনকার মতো সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়।